শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা আমার এই এমবিএ এর কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর 5.1 এর কনসলিডেটেড ব্যালেন্স শিটের পার্ট 1 এর অঙ্কটি করেছিলে, মানে যেখানে আমি কিনা 8টা ওয়ার্কিং তোমাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যায় তাই একটা একটা ভিডিওতে সম্ভব না যে পুরো অধ্যায়টি পুরা অঙ্কটি কভার করা। তাই ওই পার্ট 1 এর যে ভিডিওটা ছিল ওইখানে তোমাদেরকে আমি 8টা ওয়ার্কিং দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ভিডিওটাতে মানে ভিডিওর পার্ট 2 তে আমি তোমাদেরকে কনসিলারেট ব্যালেন্স শিটটা তোমাদেরকে আমি দেখাবো। তো ওই 8টা ওয়ার্কিং এর সাথে সমন্বয় করে কিভাবে এই ব্যালেন্স শিটটা তোমরা করবে তা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং তোমরা যারা এখনই ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যে তোমরা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। তো চলো তোমরা যারা পার্ট 1 এর ভিডিওটি দেখেছো, পার্ট 1 এর ভিডিওটি তোমরা যারা দেখেছো তারা কিন্তু আজকে ইজিলি এই ব্যালেন্স শিটটা বুঝতে পারবে। তাই যারা তোমরা আজকে আমার পার্ট 2 এর ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা আমার পার্ট 2 তে গিয়ে পার্ট 1 এ গিয়ে আমার ওই 8টা ওয়ার্কিং দেখে আসবে। ওইখানে আমি প্রশ্ন এবং 8টা যে ওয়ার্কিং ছিল ওই 8টা ওয়ার্কিং অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো চলো দেরি না করে আমরা অঙ্কটি শুরু করি। তো তোমরা যেখানে যেটা করবে সেটা হচ্ছে উপরে লিখে নেবে কনসিডারেট ব্যালেন্স শিট এস লিমিটেড অ্যান্ড এ সাবসিডিয়ারি এস লিমিটেড। আচ্ছা, এস 31 ডিসেম্বর 2018। আর এখানে লিখবে হচ্ছে ক্যাপিটাল লাইবিলিটিস, এক পাশে দেবে হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব, অন্য পাশে দেবে কি অ্যাসেটস। আচ্ছা চলো তাহলে আমরা অঙ্কটি শুরু করি। অ্যাসেটস পাশের কাজটা আমরা আগে করি। অ্যাসেটস পাশে প্রথমে দিয়েছে হচ্ছে এখানে ফিক্সড অ্যাসেট। মানে এখানে হচ্ছে ফিক্সড অ্যাসেট যেহেতু দিয়েছে তার মানে কি দুইটা যোগ করি ফিক্সড অ্যাসেটের ঘরে আমরা দেব। দেখো হোল্ডিং কোম্পানি প্লাস মাইনরিটি সাবসিডিয়ারি কোম্পানি দুটো যোগ করি আমরা এখানে অ্যাসেটস এর ঘরে দেব। তো ফিক্সড অ্যাসেট এখানে কত আছে 8,800, এখানে রয়েছে 1,680, এই দুইটা যোগ করে দিল। এই দুইটা যোগ করে আমরা এখানে ফিক্সড অ্যাসেটের টাকাটা বসিয়েছি এবং এই ফিক্সড অ্যাসেটের সাথে যোগ করব হচ্ছে যদি নতুন কোনো সম্পত্তি ক্রয় করা হয় কিংবা নতুন কোনো সম্পত্তি বিক্রয় করা হয়। তো এখানে নতুন কোনো সম্পত্তি বলতে এই যে এখানে দেখো আন্ডার ভ্যালুড নামে একটা লাইন আছে, দ্য ফিক্সড অ্যাসেটস অফ এস লিমিটেড আন্ডার ভ্যালু 500। এই টাকাটা এখানে আমরা যেহেতু অতিরিক্ত সম্পত্তি নিয়ে কথা বলা আছে তাই যোগ করে দিয়েছি, দুটো যোগ করে বাইরে নিয়ে নিয়েছি। তারপর আমরা আসবো হচ্ছে স্টক ইন ট্রেড। স্টক মানে স্টক জাতীয় যদি আমাদের প্রশ্ন কিছু বলা থাকে তো স্টক জাতীয় এখানে রয়েছে, দেখো এখানে স্টক ব্যাপারে এখানে রয়েছে হচ্ছে এই যে 3,000 আর 9,000, এই দুইটা আমরা যোগ করে দেব। তো 3,000 9,000 যোগ করে আমরা দিয়েছি। দেওয়ার পরে এই স্টক এন্ড ট্রেডের সাথে কাজ হবে হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। এখান থেকে স্টকের থেকে বিয়োগ যাবে হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট দেখো আমাদের এই যে 7 নাম্বার ওয়ার্কিং, 7 নাম্বার ওয়ার্কিং এর টাকাটা এখান থেকে কি হবে বিয়োগ যাবে, স্টকের থেকে আনরিয়ালাইজ এর টাকাটা বিয়োগ যাবে ওয়ার্কিং এর 7 নাম্বারটা। তো বিয়োগ করে দিয়ে দিলাম 3,900 থেকে 100 বিয়োগ করে দিলাম 3,800 বের হলো। তারপরে আমরা যে স্টেপটা নিয়েছি সানডে ডেবিটর্স মানে কি দেনাদার। আচ্ছা দেনাদারও আমরা এখানে যে প্রশ্নের মধ্যে দেনাদার রয়েছে 100 আর দেনাদার কত রয়েছে সানডে ডেবিটর্স 1,300 আর এই যে 100, এই দুটো যোগ করে আমরা এখানে দেনাদারের কাজটা করেছি। এটার সাথে বিয়োগ যাবে হচ্ছে লেস ইন্টার ট্রানজাকশন। ইন্টার ট্রানজাকশন বলতে কি বুঝি? ইন্টার ট্রানজাকশন বলতে বুঝি যদি আমাদের কোনো বিল থাকে বা দেনাদার সম্পর্কিত কোনো কথা থাকে বা পাওনাদার সম্পর্কিত কোনো কথা থাকে তাহলে এখান থেকে এটা বিয়োগ যাবে। তো দেখো আমাদের সমন্বয়ে এখানে দেনাদার সম্পর্কে দেখো লেখা আছে সিতে, দ্য ডেবিটর্স ইজ লিমিটেড ইনক্লুডেড 30 অফ রিসিভ ফ্রম এস লিমিটেড। যদি দেনাদার সম্পর্কিত এবং বিল সম্পর্কিত কোনো তথ্য থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্টার ট্রানজাকশন। তো ইন্টার ট্রানজাকশন বেশিরভাগ সময়তে আমাদের বিয়োগ হয়, এই 30টাকে আমরা তাই এখান থেকে বিয়োগ করে দিয়েছি। দেখো লেখা আছে সানডে ডেবিটর্স, দুইটা যোগ করে দেওয়ার পর হচ্ছে 1400, এখান থেকে বিয়োগ দিয়েছি হচ্ছে ইন্টার ট্রানজাকশন নামে যে ডেবিটর্স এর যে টাকাটা রয়েছে সেটা বিয়োগ করে আমরা এখানে টাকাটা বসিয়ে দেব। তারপরে আছে হচ্ছে বিলস রিসিভেবল ক্যাশ। আচ্ছা দেখি চলো আমরা বিলস রিসিভেবল আর ক্যাশ কি রয়েছে। বিলস রিসিভেবল রয়েছে শুধুমাত্র এস লিমিটেডে 100 এবং ক্যাশের যে টাকাটা রয়েছে ক্যাশ কোথায়
ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে হচ্ছে এখানে 260 এবং রয়েছে 80, এই দুইটা যোগ করে আমরা ক্যাশ ইন হ্যান্ডে বসিয়ে দেব। তাহলে আশা করি আমাদের অ্যাসেটস পাশের কাজটা শেষ হলো। খুব সহজ, তোমরা যদি 8টা ওয়ার্কিং বুঝতে পারো, তোমরা যদি কেউ আমার পার্ট 1 এর ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমাদের এই ওয়ার্কিং এ এই ব্যালেন্স শিটে কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা করব হচ্ছে লাইবিলিটিস পাশের কাজটুকু। লাইবিলিটিস পাশের কাজটুকু কিভাবে করব? প্রথমেই আসবে হচ্ছে শেয়ার ক্যাপিটাল। আমাদের হোল্ডিং কোম্পানিতে কথা ছিল, শেয়ার ক্যাপিটাল হোল্ডিং কোম্পানিতে ছিল হচ্ছে 10,000। এই 10,000 টাকাই আমরা এখানে দেব। শেয়ার ক্যাপিটাল হোল্ডিং এসে 10,000 টাকাই দিয়েছি। তারপরে দেব হচ্ছে জেনারেল রিজার্ভ। তোমাদের এত হেডিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যেমন কারেন্ট অ্যাসেটস নামে হেডিং দিয়েছে, ক্যাপিটাল নামে হেডিং দিয়েছে, রিজার্ভ এন্ড সারপ্লাস নামে হেডিং দিয়েছে, এত হেডিং দেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা ডিরেক্ট লিখে দিলেও তোমাদেরকে একই নাম্বার দেওয়া হবে। তো জেনারেল রিজার্ভে টাকা রয়েছে কত? এখানে 1100 টাকা। আমরা এস লিমিটেডের যে 400 টাকা, সেটার কাজ কিন্তু আমরা পার্ট বি তে দেখিয়েছি, পার্ট 1 এ দেখিয়েছি। তো আমরা এখানে শুধুমাত্র হোল্ডিং কোম্পানির টাকাটাই নেব। জেনারেল রিজার্ভের টাকাটা নেব কি? হোল্ডিং কোম্পানি। কারণ আমাদের সাবসিডিয়ারি কোম্পানির যে 400 টাকা, সেটার কাজ কিন্তু আমরা পার্ট 1 এ দেখিয়েছি যে কোথায় গিয়েছে ওই টাকাটা। জেনারেল রিজার্ভে হোল্ডিং এর টাকাটা নিয়েছি। তারপরে দেখো আমরা দিয়েছি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ ওয়ার্কিং 4, মানে এই ক্যাপিটাল রিজার্ভের যে টাকাটা, সেটা কোথা থেকে এসে? ওয়ার্কিং 4 এর থেকে। চলো আমরা ওয়ার্কিং 4 এ যাই। এই যে ওয়ার্কিং 4 এর টাকাটা কত? 561। এই যে 561। তারপরে দেখো, তারপরের টাকাটাও আমাদের ওয়ার্কিং থেকেই নিয়েছি। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ওয়ার্কিং 8 থেকে নিয়েছি। এই যে 3,791। এই যে ওয়ার্কিং 3,191। এই যে দেখো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 8 নাম্বার ওয়ার্কিং, এটা নিয়েছি। তারপরে দেখো কি আছে? বিলস পেয়েবল, এটা আমরা এই বক্স থেকে নেব। বিলস পেয়েবল দেখো এখানে টাকা আছে শুধুমাত্র সাবসিডিয়ারি কোম্পানিতে 60 টাকা। এই 60 টাকা আমরা নেব। চলো তাহলে নিয়ে নিই। বিলস পেয়েবল দিয়ে কোনো ওয়ার্ক নেই, তাই ডিরেক্ট আমরা বিলস পেয়েবলটা বসিয়ে দিলাম। তারপরে দেখো কি নিয়েছি? ক্রেডিটর্স এ 2টা টাকায় রয়েছে, এই কারণে আমরা 2টি যোগ করে দেব। এসে দেখো ক্রেডিটর্সে 2 টাকায় রয়েছে 120, 40, এই 2টি যোগ করে দেব আমরা। 2টা যোগ করার পরে যেটা করব সেটা হচ্ছে ওই যে এখানে ইন্টার ট্রানজাকশন ছিল, ওই যে এখানে কি ছিল? ইন্টার ট্রানজাকশন। এই 30 টাকা, এই ইন্টার ট্রানজাকশনটা এখান থেকেও আমরা কি করব? বিয়োগ করব। তো এই যে এই ইন্টার ট্রানজাকশনের 30 টাকা ব্যবহারটা, সেটা আমরা কি করব? ওই ক্রেডিট থেকেও বিয়োগ করব এবং ডেবিট থেকেও বিয়োগ করব। সেম ভাবে যদি বিলস পেয়েবল থাকে, সেটাও আমরা কি করব? ডেবিট থেকেও বিয়োগ করব, ক্রেডিট থেকেও বিয়োগ করব। এটা বিয়োগ করার পর নামিয়ে নিলাম। এবং সর্বশেষ যে এন্ট্রিটা, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। এটা ওয়ার্কিং 6 কোথায়? এই যে ওয়ার্কিং 6 মাইনরিটি ইন্টারেস্ট কত আছে? 948। এই যে মাইনরিটি ইন্টারেস্ট 948 দিলাম। তারপর সবগুলো যোগ করে দেব। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আমরা অনেকগুলো তথ্য এই বক্স থেকেও নিয়েছি এবং অনেকগুলো তথ্য আমরা এই ওয়ার্কিং থেকেও নিয়েছি। তার মানে কি? আমাদের এই বক্সটা কমপ্লিট করতে হলে, মানে এই কনসিডারেট ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হলে আমাদের অবশ্যই ওয়ার্কিং জানতে হবে। ওয়ার্কিং যদি না জানি, তাহলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হবে না। তার মানে দেখো এখানে আমরা লাইবিলিটিস এর পাশে এই ওয়ার্কিং থেকে কত ওয়ার্কিং নিয়েছি? ওয়ার্কিং 4, ওয়ার্কিং 8, ওয়ার্কিং 6, 3টা ওয়ার্কিং নিয়েছি আমরা এখান থেকে। এবং অ্যাসেটস পাশে আমাদের একটা ওয়ার্কিং গিয়েছে, সেটা হচ্ছে এই যে আনরিয়ালাইজ প্রফিট, মানে ওয়ার্কিং 7। তার মানে মোটমাট আমাদের এই ওয়ার্কিংটার থেকে আমাদের 4টা ওয়ার্কিং কিন্তু আমাদের এই কনসিডারেট ব্যালেন্স শিটে গিয়েছে। তার মানে বুঝতে পারছো, তোমাদেরকে এই কনসিডারেট ব্যালেন্স শিটটা করতে হলে ওয়ার্কিংটা কত গুরুত্বপূর্ণ। যদি তোমরা কনসিডারেট ব্যালেন্স শিটটা অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ওয়ার্কিংটা শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পার্ট 1 আমি বলেছিলাম যে এই অঙ্কটা একটু বড়। এখান থেকে মাস্ট বি, এই অধ্যায়টি থেকে, এই 5.1 এর থেকে তোমাদের মাস্ট বি একটি অঙ্ক সি পার্টে থাকে। তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই অঙ্কটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করতে পারে না, কারণ এই অধ্যায়টি একটু টাফ টাইপের। ঠিক আছে, ওয়ার্কিং একটা একটু ভুল হয়ে গেলে কিন্তু আমাদের এই ব্যালেন্স শিটটা মিলবে না। তার মানে ওয়ার্কিংটা আমাদের ভালো মতন শিখতে হবে। তো তোমাদেরকে আমি পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে যেভাবে অঙ্কটি শিখিয়ে দিয়েছি, তোমরা যদি এখান থেকে অঙ্কটি শিখে খুব সহজেই বাসায় বসে 2-1টা অঙ্ক প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষার মধ্যে অঙ্কটি অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে আমার চ্যানেলে ভিডিও
ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।